স্পিতি ভ্যালি, হেভেন অন আর্থ। শহরের ব্যস্ততম জীবন থেকে অন্য একটা জীবন, শীতল মরুভূমির দেশ। এখনো কংক্রিটের মায়াজাল তাকে বাঁধতে পারেনি অগ্রাসী উন্নয়ন। এখানে প্রকৃতি নিজেকে সাজিয়েছি আপন খেয়ালে। হিমাচল প্রদেশের লাহোল স্পিতি, অর্থাৎ স্পিতি ভ্যালি। পায়ের নিচে রুমি, মাথার ওপর ঘন নীল আকাশে ছেঁড়া মেঘের খেলা। আর এই রুক্ষ মরুভূমির মধ্যেও আছে মরুদ্যান। পাশে বইছে আপন ছন্দে স্পিতি নদী। চোখের সামনে বরফ ঢাকা পাহাড়। স্পিতি নামটা শুনলেই মনের মধ্যে একটা অন্য ছবি ভেসে ওঠে। কোথাও 4-5টা বা 8-10টা মাটির বাড়ি নিয়ে ছোট্ট নির্মল গ্রাম, কোথাও আবার ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস, কোথাও এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, যেটা কমিক অ্যান্ড কিব্বের এই দুটি ভিলেজকে যোগ করেছে। সত্যি ভারতীয় প্রযুক্তি যে এত উন্নত, এটা না দেখলে বোঝাও যায় না। কোথাও আবার মাটির সুবিশাল মোনাস্ট্রি, কোথাও ছোট্ট চন্দ্রতাল লেক, মানে চোখ জুড়িয়ে যাবে আপনি। চন্দ্রতালের মায়ামোহ দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায়। এখানেই রয়েছে বর্ষ পুরানো ন্যাচারালি প্রিজার্ভ মমি, রয়েছে প্রাচীন মনেস্ট্রি। কিন্তু স্পিতি ভ্যালি যতটাই সুন্দর, ঠিক ততটাই ভয়ানক। এখানে আসতে গেলে আপনাকে আসতে হবে ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রোড, ইন্ডিয়া তিব্বত হাইওয়ে, পেরিয়ে আসতে হবে অজস্র ক্রসিং। আর এই ভয়ানক সৌন্দর্য এক্সপ্লোর করতে আমরা 7 ইডিয়টস বেরিয়ে পড়লাম স্পিতি ভ্যালির উদ্দেশ্যে, তাও আবার বাইকে। স্পিতি ও লাদাখ রাইডে। তো আজকে 16 তারিখ আমরা রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার 8-এ। তো আমরা হাওড়া কালকা, যেটা একটা পুরনো ঐতিহ্যবাহী ট্রেন, আপনারা সবাই জানেন এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। তো ওল্ডেস্ট নয়, হিস্টোরিক্যাল ট্রেন বলা যেতে পারে। তো ব্রিটিশ রাজ যখন চলছিল 1850 সালে ব্রিটিশরা যখন ডিসাইড নিল যে গরমে কলকাতায় ক্যাপিটাল সিমলাতে ট্রান্সফার করবে, তখন ফার্স্ট ট্রেন চালু হয় 1855 সালে দিল্লি পর্যন্ত। তারপর 1971 সালে সেটা আম্বালা, ওখান থেকে কালকা পর্যন্ত এক্সটেন্ড হয়। তো এটা ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল ট্রেন অফ ইন্ডিয়া। তো আমরা এখানের কোচগুলো অনেক পুরনো এবং যথেষ্ট স্পেসিয়াস। আমরা 3 টায়ার এসিতে ট্রাভেল করছি। তো আমরা উইথ বরানগর বাইকার্স একটা হিস্টোরিক্যাল ট্রাভেল করতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের ট্রেন ছেড়ে দেবে অলরেডি 9:48। তো 9:55 ট্রেন ছাড়বে, 29 ঘন্টা প্রায় নেবে এবং 1715 কিলোমিটার কভার করে আমরা কালকায় পৌঁছাবো। কালকায় টাইম 3টেতে, দেখা যাক কটায় পৌঁছায়। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মোটামুটি কালকা স্টেশনে পৌঁছে গিয়েছিল 2 দিন আগে। ড্যামেজটা হয়েছে শুধু ব্রেক লিভারটা বেঁকে গিয়েছে। আপাতত প্যাকিং আছে, ভেতরে কী ড্যামেজ হয়েছে বোঝা যাচ্ছে না। পক্ষীরাজ চলে এসছে, দেখা যাক পক্ষীরাজ ঠিক কেমন আছে। পুরোটা আনর্যাপ করলেই বোঝা যাবে। সৌমেন আর বাপ্পর শিবাও চলে এসছে। শিবার কোনো উপর থেকে কোনো কিছু ড্যামেজ হয়নি, খুব সুন্দরভাবে শিবা এসছে। খেয়েছে জাস্ট এইখানটা একটু ঘষা লেগেছে। তো শঙ্করার হয়েছে একটু ছোট। ইঞ্জিনের হচ্ছে বিস্ট্রমের এই সুইচটা উপরে গিয়ে ভেঙে গিয়েছে। আপাতত উপর থেকে এইটুকুই ড্যামেজ, দেখা যাক ভেতরে কি হয়। তো আমাদের অ্যাডমিন নানু বাইক স্টার্ট হওয়ার আগে, আমাদের জার্নি স্টার্ট হওয়ার আগে পুজো করে নিচ্ছে। তো নানুর পুজোটা আমার দারুণ লাগে। তো খুব শ্রদ্ধা ভরে ও পুজোগুলো করে। বাইক পুজোটা এমনভাবেই করে যাতে ভগবান আমাদেরকে রাস্তায় চলতে বিপদের হাত থেকে রক্ষা করে। এটা একটা খুব বড় আমাদের কাছে প্রাপ্তি, আমাদের সাহস যোগায়। থ্যাঙ্কস নানু। তো আমরা আজকে আমাদের স্পিতি ভ্যালি ও লাদাখ ট্রিপের
প্রথম দিন বাইকে। তো আমরা আজকে কালকা থেকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে বেরোতে, প্রায় 3:30টার সময় বেরিয়েছি। তাই আমাদের টার্গেট ছিল আজকে সারাহান পৌঁছানো, কিন্তু মনে হয় না আজকে সারাহান পৌঁছাতে পারবো। অলরেডি 6টা বেজে গিয়েছে। আমরা এখনও নারকান্ডা থেকেই 100 কিলোমিটার দূরে। তো একটা খুব খিদে পাচ্ছিলো, একটা জায়গায় আমরা খেলাম ছোলে বাটুরে। এখানে ছোলে বাটুরেটা একটু অন্যরকম, ছোলের মশলা তৈরি করে কি সুন্দর, টক ঝাল মিষ্টি নুন দিয়ে পাউরুটির মধ্যে পুরে দিয়ে সেটাকে মেয়োনিজ চিজ সব কিছু দিয়ে সেঁকে করে দিয়েছিল। খুব ভালো লেগেছিলো। রাস্তার ধারে একটা মোবাইল ভ্যান ছিল খাবারের, সেখান থেকেই আমরা খাবারগুলো খেলাম। তো সবাই একটা করে খেয়েছিল। তারপর এতটাই খিদে পেয়েছিল, ভালোও লাগছিল, তার একটা করে আমরা অর্ডার করেছিলাম। তো 2টো করে ছোলে বাটুরে খেয়ে আমরা আবার গন্তব্যের দিকে। 6:20 এখন নারকান্ডা এখান থেকে 99 কিলোমিটার। তো 3 ঘন্টা দেখাচ্ছে। তো আশা করি 9টার মধ্যে পৌঁছে যাব, গিয়ে আবার ওখানে হোটেল খুঁজতে হবে। তো দারুণ লাগছে এই হিলি এরিয়ায় চালাতে। তো নারকান্ডা আমাদের গন্তব্যস্থল, সেটা সৌমেন ডিসাইড করলো না আজকে আর বেশি যাওয়া যাবে না। তো নারকান্ডা আমরা আর 100 কিলোমিটার চালিয়ে নারকান্ডার দিকে অগ্রসর হচ্ছি। আমরা 4টি বাইকে 7 জন। ফার্স্ট টাইম পিলিয়ন রাইড করছি আমি পাহাড়ে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। তো পাহাড় বরাবরই একটা আমার কাছে একটা দুর্বলতার জায়গা। তাই কখনো যদি কেউ পাহাড় যাবে বলে, এক্সপ্লোর করতে যাবে বলে, আমি আর থাকতে পারি না। যেভাবেই হোক কত কাজের মাঝে ফাঁক বের করে বেরিয়ে পড়ি। তো চলুন আপনারাও। তো সিমলার ঐতিহাসিক গেট, আমরা এখন সিমলাতে প্রবেশ করছি। সিমলা হয়ে আমরা নারকান্ডা চলে যাব সাইড থেকে। তো এখনও 2.5 ঘন্টা ঘড়িতে বাজে অলরেডি কটা বাজে? সিমলা সিটির ডান দিকে বিভৎস, হ্যাঁ, একটু ধোঁয়ার মতন কুয়াশার মতন হয়ে আছে সিমলা সিটি। নারকান্ডা এখনো 70 কিলোমিটার। গরমটা অতটা নেই, সিমলা ঢুকে গিয়েছি। তো কিন্নর পুলিশের কাছে, মানে কিন্নর ডিস্ট্রিক্টের পুলিশের কাছে আমাদের ডিটেলস সব জমা দিতে হলো। কিছুই ডিটেলস জমা নয়, মানে আমরা ধরুন গ্রুপে রাইড করছি 4টে বাইক 5-7 জন। তো একটা কাগজে একজনের পুরো ডিটেলস উইথ অ্যাড্রেস লেখার পর আধার নাম্বার দিয়ে বাকিগুলো গাড়ির নাম্বার আর বাকি ব্যক্তিদের শুধু নাম লিখে ওখানে একটা কাগজে জমা দিতে হলো। অনেকটাই সময় লেগে গেল এ করতে গিয়ে, 10 মিনিট মতো। তো আপনারা যদি আসেন ডিটেলস আগে থেকেই লিখে নিয়ে আসবেন যদি গাড়ি। তো আমরা এখন চলছি সাংলার উদ্দেশ্যে। সেই প্রত্যেক দিনের ন্যায় আজকেও দেরি। তো আজকে যদিও সবাই 10টার মধ্যে বেরোনোর চেষ্টা করেছিল, সুমনের গাড়ির ট্যাঙ্ক ফুটো হয়ে যাওয়ার জন্য এক জায়গায় সারানো হলো। সে ট্যাঙ্কটা ফেটে গিয়েছে, ট্রেনে আনতে গিয়ে কোনোভাবে প্রেসার লেগে ট্যাঙ্কটা ফেটে গিয়েছে। তো সেই ট্যাঙ্কটাকে সে হিট দিয়ে ঠিক করে দিল, কিন্তু আবার চুঁয়ে পড়ছে।
তো দেখা যাক কী করে যায়। আমরা যাচ্ছি, এখন তো আর কোথাও সারানোর লোক নেই, আমরা গিয়েই ভাবছি ট্যাঙ্ক খুলে প্লাস্টিকের ওটায় পেন্সিল দিয়ে বন্ধ করে দেবো, দেখা যাক। তো যথারীতি সবাই রাত করে ঘুমোচ্ছে এবং দেরি করে বেরোচ্ছে। এইটা কিন্তু খুব বিপজ্জনক কোথার ক্ষেত্রে, লে লাদাখ বা স্পিতি ভ্যালি, যেখানে অ্যাকচুয়ালি মেন ওয়াটার ক্রসিং করতে হয়। ওয়াটার ক্রসিং দিনের বেলা বাড়ার সময়ের সঙ্গে সঙ্গে ফ্লো অনেক বেড়ে যায়, যার জন্যেই সবাইকেই রেকমেন্ড করা উচিত, যারা অলরেডি রাইড করে সবাই জানে যত তাড়াতাড়ি বেরোতে পারবে তত ইজিলি ওয়াটার ক্রসিং পেরিয়ে যাবে। এই দেখুন সেই বীভৎস ভিউ আসতে চলেছে। তো সেই বিখ্যাত হ্যাঙ্গিং ক্লিফ পেরিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের সাংলার উদ্দেশ্যে। সাংলা এখনও নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটার এখান থেকে। কখন পৌঁছাবো জানি না, আজকেও রাত্রি হবে। একটাই জিনিস শিখলাম, দেরি করে বেরোলে তো তোমাকে দেরি করেই ঢুকতে হবে। একটু হালকা অফরোডের মতন এখানটায় আছে, কিন্তু অফরোড থাক, এইখানের যা মজা, এই রাস্তার পুরো রাস্তাটাই এইভাবেই তৈরি। ওফ, বিভৎস বিভৎস, দারুণ। কিন্নর ডিস্ট্রিক্টের এই সৌন্দর্য সত্যি একদম মন্ত্রমুগ্ধকরের মতন। অলরেডি সন্ধ্যে হয়ে এসছে, 7টা বাজে। শুধু মেঘলা করে আছে বলে একটু আলোটা কম, নাহলে অন্য সময় আলোটা বেশি থাকতো। বৃষ্টি হচ্ছে টিপ 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 করে, অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। রাস্তা কাকে বলে, রাস্তা ভয়ানক রাস্তা। এখানে বাইক নিয়ে তো আমরা ইজিলি যাচ্ছি, কিন্তু ভাবুন যেখানে বাস ট্রাক যেগুলো যায়, কীরকম মানে দক্ষ ড্রাইভার না হলে এই রাস্তায় চালানো সত্যি খুব বিপজ্জনক। পারবে না, দক্ষ ড্রাইভার না হলে বাস ট্রাক চালানো খুবই মুশকিল। যেখানে জায়গায় জায়গায় ধস নেমেছে আর কি, যার জন্যে রাস্তা সত্যি বিভৎস। চিটকুল এখনও 20 কিলোমিটার। তো 20 কিলোমিটার যেতে মনে হচ্ছে আমার কবজি ব্যথা হয়ে যাবে, খুবই খারাপ রাস্তা। 20-র বেশিতে উঠছেই না, চালানোই যাচ্ছে না 20-র বেশি। কিন্তু যে প্রাকৃতিক সৌন্দর্য আপনার সব কষ্ট ভুলিয়ে দেবে। রাস্তা একবার উঠে যায় একবার নেমে যায়। বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা আর একটু খারাপ হয়ে গিয়েছে আর কি। বৃষ্টি কালকে আস্তে আস্তে অনেক বৃষ্টি হয়েছিল। বা এখানে ক্যাব ড্রাইভাররা খুব ভালো, ক্যাব নয় মানে পিক আপ ড্রাইভার, সাইড দিয়ে দিল। আগের দিকে নানু যাচ্ছে পিস্টন করে পিলিয়ন নিয়ে, আমিও চন্দনকে পিলিয়ন করে আমিও চলছি 2 নম্বরে। 3 নম্বরে আছে সুমন মালিক, 4 নম্বরে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন আছে। 4টে বাইক নিয়েই আমরা এগোচ্ছি। রকছাম এখানে 7 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আগেরটায় দেখালো রকছাম 4 কিলোমিটার। খুব খারাপ অবস্থা। 2013 সালে এত খারাপ রাস্তা ছিল না, এসেছিলাম ফ্যামিলি নিয়ে, এই জন্য বিভৎস খারাপ রাস্তা।
করচাম 23 কিলোমিটার। করচাম থেকে আমরা উঠে এসেছি। ভিউখানা কি আছে এখানে, স্পিতি স্পিতি ফিলিং আসছে এবার। স্পিতি ভ্যালি যেভাবে ভিউ থাকে নিচে উপর থেকে, এখানেও সেইভাবেই ভিউ দেখাচ্ছে প্রায়। রাস্তার পিচ রাস্তা নেই, ল্যান্ডস্লাইড হয়ে হয়ে মোটামুটি একটা যাওয়ার রাস্তা করা আছে। তারা 20-25 ক্রুজ করে চলছে আস্তে আস্তে। আমাদের রকচাম 6 কিলোমিটার। আজকেও কিন্তু বৃষ্টির মনসুনের মতন ওয়েদার লাগছে। সকাল থেকেই পুরো মেঘ ঢেকে আছে। স্পিতি ভ্যালিতে কী হবে জানি না, অবশ্য সেখানে বৃষ্টি হয় না সেইভাবে। ক্লাচ বেশি ধরা যাবে না। ফার্স্ট গিয়ারে তোলো। রয়্যাল এনফিল্ড ফার্স্ট গিয়ারে ছুটতে ভালোবাসে, কোনো চাপ নেই। তো ফার্স্ট সেকেন্ড ফার্স্ট আর সেকেন্ড এইভাবেই চালাতে হবে এই রাস্তায়। তো 30-এর বেশি তো গাড়ি উঠছেই না, 30, 35, 20, 10। এবার স্পিড বলতে গেলে 20। তো 20, ওই জন্য ওটাই আমি দেখছিলাম যে 20 কিলোমিটার 25 কিলোমিটার রাস্তা কেন 1 ঘন্টা লাগছে, 1 ঘন্টা 5 মিনিট। তো এটাই তার কারণ। রাস্তা হতে পারে 25 কিলোমিটার, কিন্তু আপনি 20-র বেশি চালাতে পারবেন না। হাতের জন্য গায়ে ভেঙে পড়বে, এমন ভয়ানক রাস্তা। ঝুলে আছে পুরো ক্লিফ, হ্যাঙ্গিং ক্লিফ পুরো। ফটোশ্যুট চলছে। বাই বাই। ডেঞ্জারাস রোড। সাংলাটা চিৎকুল, আমার তো হাত ব্যথা শুরু হয়ে গেল এরই মধ্যে। তো লাগেজ নিয়ে এই রাস্তায় আসা, অবশ্য কালকে রাত্রে যখন আসছিলাম এইরকমই রাস্তা দিয়ে এসেছিলাম সাংলা পর্যন্ত, ও কুপ্পু ভিলেজ পর্যন্ত এসেছিলাম। গাড়ি কিন্তু ফার্স্ট গিয়ারে স্মুথলি টেনে দিয়েই যাচ্ছে। মাইলেজ দেবে না ঠিকঠাক, কিন্তু স্মুথলি টানছে। চলো চলো, हर हर महादेव। পুরো পাহাড়ের চূড়াগুলো বরফে ঢেকে গিয়েছে। টেম্পারেচার অনেকটাই ড্রপ হয়েছে কালকে রাত্রে বৃষ্টির পর। তো আমরা চলেছি চিৎকুল, ইন্ডিয়াস লাস্ট ভিলেজের উদ্দেশ্যে। বরানগর বাইকার্সের টিম রয়েছে, একসাথে যাচ্ছি সবাই। ক্লাচ ধরা হয়ে যাচ্ছে, কিন্তু ক্লাচ ধরলে চলবে না। সুন্দর ভ্যালির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি চিৎকুলের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট কিছু করিনি আমরা এখনো, শুধু কটা নাটস অ্যান্ড কিশমিশ খেয়ে বেরিয়েছি। দেখি চিৎকুলে গিয়ে কিছু খাবার পাই নাকি। বিভৎস রাস্তা, জয় মহাদেব, জয় মা মনসা। বিভৎস রাস্তা। আমরা তো এক্সিলেটার মোড়ে নিয়ে যাচ্ছি, ভাবুন
যে গাড়িগুলো টানছে তার কী অবস্থা হচ্ছে। বিশেষ করে ট্রাকগুলোকে দেখলে এখানে মায়া হয়, কীভাবে টানে, যেন হৃৎপিণ্ডে এক্ষুনি বেরিয়ে আসছে, জিপ বেরিয়ে আসছে যেন ট্রাকগুলোর। আর তার থেকে এফিসিয়েন্ট কীরকম ড্রাইভার এই রাস্তায় চালানোর জন্যে। সাথে একে বলে না ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রোড। পাথর ঝুলে আছে সব জায়গায়, বিভৎস মনোরম দৃশ্য, কিন্তু কষ্ট হচ্ছে। রিস্টে পেন আসছে হালকা, কিন্তু তবু আমাদেরকে আস্তে আস্তে আগে এগিয়ে চলতে হবে। পাশ দিয়ে বাপসা নদী বয়ে চলেছে তার আপন ছন্দে, আর আমরা আপন ছন্দে আস্তে আস্তে স্টিপ ক্লাইম করে চিৎকুলের পথে যাচ্ছি। নানু ওদিকে হর্ন মারতে মারতে এগিয়ে যাচ্ছে। ও রকছমে উঠে গেলাম। গাড়ি দাঁড়িয়ে আছে অনেকগুলি রকছমে, কিন্তু আরও রাস্তা খারাপ, কাদা। হর হর মহাদেব। পাথর কাটার কাজ চলছে সাইডে, বাড়ি ঘর হচ্ছে। আগের থেকে অনেক হোমস্টে কিছু বেড়ে গিয়েছে অনেক, আগে তো এগুলো সব ফাঁকা ফাঁকা ছিল। আস্তে আসুন ভাইয়া, অত ফুটপাটের কিছু নেই। তো আজ আমরা চলে এসেছি ভারতের একদম শেষ গ্রাম, লাস্ট ভিলেজ চিৎকুল, যেটি হিমাচলের কিন্নর জেলায় অবস্থিত। লোকেটেড অ্যান অল্টিটিউড অফ অ্যারাউন্ড 11,000 ফিট, বাপসা নদীর ধারে, কিন্নর কৈলাস সে জাস্ট পেছনে। শ্বাসরোধ করা দৃশ্য শুধুমাত্র চিৎকুল গ্রামেই আপনারা পাবেন। It is said to be the last village on the Indo-Tibet route and the first village on the Bapsa river valley, Bapsa valley. তো বিভৎস সুন্দর ভিউ, মন্ত্রমুগ্ধ করার মতন ভিউ, দারুণ। বাপসা নদী আপন তালে বয়ে চলেছে নিচে নিচে। এখানে লোকাল লোক কিছু ফার্মিংও করে যাচ্ছে কন্টিনিউ। জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই ভ্যালিটা অনেক কিছু চাষও হয়েছে। বিভৎস সুন্দর দৃশ্য। পাহাড়টা পুরো মেঘেই এখন ঢাকা আছে, ওই জন্য পুরোটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না স্নোকেপ মাউন্টেনটা। এইটি ছোট্ট ভিলেজ।